হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা দেখতে পাচ্ছ যে সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন বা সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফি যেটা রয়েছে, যেটি এসএলএসটি সিলেবাসের পার্টের মধ্যে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি সিলেবাসে, তারই ক্লাস 1 আজকে। এবং এখানকার যে বিষয়গুলো রয়েছে, মানে যে সাব টপিকগুলো যেগুলো রয়েছে, সেই সাব টপিকগুলোকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে মাত্র এই 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 লেকচারটার মধ্যে, বা যদি বলি যে এই ভিডিওটার মধ্যে। আশা রাখছি যে খুব একটা খারাপ লাগবে না, আর অনেকাংশে কনসেপ্ট ক্লিয়ার হবে বলে আমি মনে করছি। আর প্রশ্ন তো তোমরা পাচ্ছই, অসুবিধা হচ্ছে না। টেলিগ্রাম গ্রুপে যথেষ্ট সংখ্যক প্রশ্ন রয়েছে, আরও আসবে। প্রশ্ন তোমরা পেতে থাকছো, তাতে অসুবিধা হবে না। তোমরা যে প্ল্যাটফর্মে রয়েছো সেই প্ল্যাটফর্মের নাম হলো ইয়োর ফিলসফি, এবং এটি একমাত্র ওয়েস্ট বেঙ্গলের ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এছাড়া দ্বিতীয় কোনো ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম নেই। বাদবাকি সমস্ত জায়গায় পেইড প্রমোশন চলে। আমি প্রেজেন্টার। আমি মূলত ঠিক তাদেরকে সাথে নিয়ে চলি, বা তাদেরকে টার্গেট করার চেষ্টা করি যারা আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছে, আহ, বা যদি ধরে নিতে পারি যে হচ্ছে তার কাছে বর্তমানে সেরকম অর্থ সামর্থ্য নেই যে সে একটা বেটার এডুকেশন, বা যদি বলা যায় বেটার কোচিং সে হয়তো চুজ করতে পারছে না। আমি তাদের জন্য বা তাদেরকে টার্গেট করে কিন্তু এই প্ল্যাটফর্মটাকে বানানো। এটা কোনো পেইড ক্লাস নয়, এটা একদম ফ্রি ক্লাস, এবং ইওর ফিলোসফি চ্যানেলটাই হচ্ছে সকলের জন্য বিনামূল্যে। তোমাদের কাছে একটাই আমার অনুরোধ থাকবে যে আমি জানি যে তোমরা সাবস্ক্রাইব করেই ভিডিওটা দেখছো, আর যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি দেখো। আর তোমাদের চেনা পরিচিত যে সকল বন্ধু বান্ধব রয়েছে, অথবা ছোট যে সকল ভাই বোন রয়েছে, তাদেরকে এই চ্যানেলটি সম্পর্কে জানাও, এবং তাদেরকে যদি সম্ভব হয় এই ভিডিওটি, বা এখানে অনেক টাইপের ভিডিও আছে, সেগুলো তোমরা শেয়ার করতে পারো যদি তোমাদের ইচ্ছে হয়। আচ্ছা, আজকে আমি বললাম যে হচ্ছে এর সাব টপিক নিয়ে আলোচনা করব, তবে খুব বেশি দীর্ঘায়িত করব না। আহ, এই এই যে যতটুকু বোঝাবো, এটা খুব বেশি দীর্ঘায়িত করব না। এটা অল্প সংখ্যক হবে, কারণ আমি এমনটাই রীতিতে বিশ্বাসী যে হচ্ছে ওই উম, আহ, উম, ছোট ছোট ধাপে এগিয়ে যাওয়া যায়, আমি এরকমটাই মনে করি। একসাথে অনেকটা আমি তোমাকে বলে দিলাম বা বুঝিয়ে দিলাম, তাহলে সেটা মাথায় হয়তো রাখতে অসুবিধা হয়, কারণ আমি আমি নিজে ওই ক্যাটাগরির স্টুডেন্ট। আমি একসাথে অনেকটা আমি নিতে পারি না। আমি অল্প 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 করে আহ, নিয়ে পড়তে ভালোবাসি, এবং সেগুলোকেই মাথায় রাখতে পারি আর কি। মানে আমার বোধ শক্তি এরকম। তো আমি সেই রকম ভাবেই ভিডিওগুলোকে আমি রেখেছি, ছোট্ট ছোট্ট টপিক 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 করে, হয়তো 9 মিনিট কিংবা 10 মিনিট কিংবা 17 মিনিট, এরকম করে করে আছে। লজিকগুলো একটু বেশি আছে, সেখানে হয়তো 25 মিনিট আছে। এরকম অধিক সময় একদম যাবে না, কারণ সামনে পরীক্ষা এসে গেছে। এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আচ্ছা, দেখো, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি বোঝাবো তো বটে, তবে এক্ষেত্রে সবার আগের যে পার্টটি রয়েছে, অর্থাৎ অর্থাৎ সোশ্যাল বা সমাজ, সেই সমাজ বলতে কি বোঝায় সেই জায়গাটা আগে একটু বোঝার চেষ্টা করব। যদি একটা গোল সার্কেল যদি ধরো, মানে আমি যে কলেজে পড়েছিলাম, সেখানে আমাকে ঠিক এইরকম ভাবে বোঝানো হয়েছিল যে একটা গোল সার্কেল টানা হলো, এই গোল সার্কেলটা মনে করো যে এটা হলো সমাজ। ঠিক আছে, আমি আপাতত এইটুকু বললাম। ঠিক আছে, তাহলে একটা গোল সার্কেল টানা হয়েছে, সেই গোল সার্কেলটার মধ্যে হলো সমাজ। তাহলে সেই সমাজের মধ্যে, মানে ওর মধ্যে কিছু মানুষ বসবাস করছে, তাহলে সেই মানুষগুলোকে কি রকম জীব বলা হবে? তারা সমাজবদ্ধ জীব। এবং এই যে গোল সার্কেলটা, এটা কিন্তু এমনটা নয় যে হচ্ছে এটা একটা গণ্ডি বা একটা রেখাচিত্র ধরে টেনে দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু নয়। আসলে এটা হলো একটা বিমূর্ত, মূর্ত নয় কিন্তু। তাহলে সমাজ সবসময় কিন্তু একটা বিমূর্ত জায়গা। ঠিক আছে, সমাজ কিন্তু সবসময় একটা বিমূর্ত জায়গা। আচ্ছা, এবার দেখো, আহ, মানুষ, ঠিক আছে, মানুষ মানে হচ্ছে আমরা। আমরা কিন্তু সবসময় সমাজের মধ্যেই বসবাস করতে ভালোবাসি, সমাজের বাইরে কিন্তু আমরা বসবাস করতে ভালোবাসি না। ঠিক আছে, এবার সমাজে বসবাসের ক্ষেত্রে আহ, সমাজের অনেক যে সকল মানুষ রয়েছে, সেই মানুষদের সম্পর্কে জানার কিন্তু আমাদের একটা ইচ্ছে হয়।
যে দেখি তো সেই মানুষটি কেমন বা অমুক মানুষটি কেমন। আমি ধরলাম সাপোজ যে আমাদের ভারতবর্ষে আ ভারতবর্ষে একটু আগের দিকে দিকে একটু চিন্তা ভাবনা করো, তখন কিন্তু পুরুষ মানুষরা ধুতি পাঞ্জাবি পরতো। মহিলারা তারা কিন্তু আ শাড়ি পরতেন। কিন্তু এখন অর্থাৎ আধুনিক কালে দেখো, এখন কি কোনো পুরুষ মানুষ ওই ধুতি পাঞ্জাবি পরে কি রাস্তার মধ্যে বেরোতে পারে? তারা অন্তত পক্ষে যেগুলোকে বিদেশি পোশাক বলা হয় সেইগুলো পরে। অর্থাৎ ওই বিদেশি পোশাকটাকে একবার ট্রাই করার ইচ্ছে, কিংবা ওই বিদেশি মানুষদের আদব কায়দাকে নেওয়ার ইচ্ছে, এই ধরনের ইচ্ছে কিন্তু আমাদের মধ্যে আছে। তাহলে মানুষ হয়ে মানুষকে জানার বা মানুষের যে সকল কালচার আছে সেইগুলোকে জানবার ইচ্ছে কিন্তু আমাদের আছে। এবার এই রকম বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক এই মানুষজন ছিলেন যারা ভালো গ্রন্থকার, ভালো সাহিত্যিক, ভালো দার্শনিক। তারা কিন্তু নানান গ্রন্থ লিখেছেন। ঠিক আছে? এবং সেগুলো সবই কিন্তু সমাজ রিলেটেড। ঠিক আছে? এই সমাজ রিলেটেড বেশ কিছু গ্রন্থ আমরা একটু দেখে নেব। যেমন প্লেটো তার রিপাবলিক গ্রন্থে সমাজ বিষয়ক আলোচনা করেছেন বা রাষ্ট্রদর্শন বিষয়ক আলোচনা করেছেন। অ্যারিস্টটল তার এথিক্স ও পলিটিক্স গ্রন্থে, ম্যাকিয়াভেলি দ্য দ্য প্রিন্স নামক গ্রন্থ, মনুর মনুসংহিতাতে, শুক্রাচার্যের নীতিশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র, কামণ্ডকীর নীতিসার, বানভট্টির সুকনাস উপদেশ, আবুল ফজলের আইনি আকবরী ইত্যাদি আরও অনেক গ্রন্থ আছে, যে সকল গ্রন্থতে কিন্তু এই সমাজ বা রাষ্ট্র সম্পর্কিত বিষয়বস্তু আমরা দেখতে পাই। এবার বোঝো, এই যে আহ, আহ, মানে সমাজ রিলেটেড মানে যে সকল গ্রন্থ, মূলত আমি এত সহজ পরীক্ষায় প্রশ্ন হয় না বাবা, বিশ্বাস করো, হবেও না। তো এই যে সকল গ্রন্থ মূলত সমাজ রিলেটেড, আমাদের এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হলেও হতে পারে, সেই কটা হলো এই কটা, এর বাইরে বোধহয় নেই। আচ্ছা, একটু আগে দেখো আমি তোমাদেরকে বললাম না যে সমাজের সংজ্ঞা বলতে গেলে বোঝাচ্ছে যে সমাজ একটি জটাজাল কিংবা আহ, বিমূর্ত জটাজাল। একটু আগে বললাম বিমূর্ত জটাজাল বা বিমূর্ত একটা অবস্থা। এবার আমাদের এক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিভিন্ন যে সকল রাষ্ট্র দার্শনিক রয়েছেন। আমরা মূলত কেন রাষ্ট্র দার্শনিক কথাটা ব্যবহার করছি? আমরা এজন্যই ব্যবহার করছি কারণ আমরা কিন্তু দর্শন বিষয়ের মধ্যে রয়েছি, দর্শন বিষয়ের আলোচনা করছি। তাই সেক্ষেত্রে যে সকল দার্শনিক মানে যে সকল লেখক রয়েছেন, তথাকথিত লেখক, তাদেরকে আমরা দার্শনিক উপাধি দিচ্ছি। বহু ক্ষেত্রে এমন আছে যে ক্ষেত্রে সেই সকল ব্যক্তিগণ তারা কিন্তু নিজেদেরকে কখনো দার্শনিক বলেননি, কিন্তু আমরা যারা আমরা আলোচনা করছি দর্শন বিষয়ের মধ্যে তাদেরকে এনে আলোচনা করছি, বা হয়তো সাবজেক্টের মধ্যে রয়েছে, ভেতরে রয়েছে কোর জায়গায়, তখন কিন্তু তাদেরকে আমরা দার্শনিক কোট আনকোট এইরকম উপাধি দিয়ে আমরা ব্যবহার করতে পারি। এটা আমাদেরকে শাস্ত্রই শিখিয়েছে। যাই হোক, তো দেখো, সমাজের ক্ষেত্রে যে সকল সমাজ দার্শনিক অথবা রাষ্ট্র দার্শনিক রয়েছেন, তার মধ্যে ম্যাকাইভার ও পেজ অন্যতম। তার যে সংজ্ঞা বা লক্ষণ সেটা হলো, সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটাজাল যা নিয়ত পরিবর্তনশীল। পরীক্ষার ক্ষেত্রে হয়তো এইটাই কোট আনকোট তুলে দেবে, দিয়ে বলবে যে কে বলেছেন। তোমাকে কিন্তু চুজ করতে হবে যে এটি কার উক্তি। আশা রাখি বোঝাতে পারলাম। এই ধরনের দেখবে প্রশ্ন কিন্তু তোমাদের টেলিগ্রামে আমি দিচ্ছি, অর্থাৎ প্রশ্নের ধাঁচ বোঝার জন্য টেলিগ্রাম কিন্তু ফলো করবে। আচ্ছা, বলা হয়নি প্রথমে, যারা টেলিগ্রাম ইনস্টল করনি তারা কাইন্ডলি টেলিগ্রামটা ইনস্টল করে নাও, একটি আলাদা অ্যাপ। এবং সেই টেলিগ্রামে জয়েন করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে, লিঙ্কটা রয়েছে, তো সেটাতে ক্লিক করে কিন্তু সরাসরি জয়েন করতে পারবে, অথবা টেলিগ্রামের মধ্যে সার্চ বারে যাবে, গিয়ে ওখানে ইয়োর ফিলসফি লিখবে, লেখার পরে গ্রুপটা চলে আসবে, সেই গ্রুপে জয়েন করে যাবে। এই তো সহজ ব্যাপার। এবার দেখো, গিসবার্টের মতে সাধারণভাবে সমাজ হলো সম্বন্ধের এক জটিল বুনট বা জাল।
যে সম্বন্ধের দ্বারা প্রত্যেকে তার সঙ্গীর সঙ্গে আন্তর সম্পর্কে যুক্ত থাকে। গ্রিডিনসও একজন ব্যক্তি বা যাকে বলবো সমাজ দার্শনিক বা রাষ্ট্র দার্শনিক, তাঁর মতে সমাজ হলো সমমনোভাবাপন্ন, মানে একই মনের মানুষ যারা রয়েছে সেই রকম সমমনোভাবাপন্ন ব্যক্তি সমষ্টি, যারা নিজেদের সমমনোভাবাপন্ন রূপে জানে এবং সেজন্য সমবেতভাবে কোনো সাধারণ স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে। এটা হলো সমাজের সংজ্ঞা রিলেটেড যে সকল উল্লেখযোগ্য বিষয়, সেটা আবার উল্লেখযোগ্য সংজ্ঞা। ওকে, নেক্সট, সম্প্রদায়। আমি তখন বলেছিলাম না একটা একটা রেখা আঁকতে বা একটা একটা বৃত্ত আঁকতে, সেই বৃত্তের মধ্যে আর একটা ছোট্ট বৃত্ত আঁকো, মানে তদপেক্ষা ছোট্ট আর কি। তো একটা বড় বৃত্ত করেছো, তার ভিতরে একটা আরেকটা একটু একটু বড় ধরো একটা ধরনের একটা বৃত্ত করো, সেই বৃত্তটা হচ্ছে সম্প্রদায়। অর্থাৎ সমাজের মধ্যে কিন্তু সম্প্রদায় থাকবে, সম্প্রদায় কিন্তু সমাজের বাইরে নয়। আচ্ছা, এবার দেখা যাক ম্যাকাইভার। তিনি বলছেন, ছোট অথবা বড় যে কোনো জনসমষ্টির সদস্যরা যখন নির্দিষ্ট একটি বা কয়েকটি স্বার্থ সাধনের উদ্দেশ্যে মিলিত না হয়ে সংঘবদ্ধ জীবনের মৌল প্রয়োজন সাধনের উদ্দেশ্যে মিলিত হয়, তখন সেই জনসমষ্টিকে সম্প্রদায় বলা হয়। ওকে, আশা রাখি বোঝাতে পারলাম। এবার দেখো, সম্প্রদায়ের বৈশিষ্ট্য আমি বোঝাবো, কিন্তু বোঝানোর ক্ষেত্রে আমি আরেকটুখানি বলার চেষ্টা করব। সেটা হলো, সম্প্রদায় হলো এমনই একটি বিষয় যে গণ্ডির মধ্যে যারা রয়েছে তাদের আর বাইরে যাওয়ার দরকার নেই। সেই গণ্ডির ভিতরেই তাদের সমস্ত কিছু, মানে নেসেসারি নিড যাকে বলি, সেই নিডগুলো কিন্তু তাদের প্রয়োজন, মানে যা যা কিছু প্রয়োজন রয়েছে সেই সবই প্রয়োজন সাধিত হয়। এক্সট্রা আর কিছুর প্রয়োজন পড়ে না, মানে ওর মধ্যেই সবকিছু রয়েছে। এবার দেখো, এবার বৈশিষ্ট্যটা জেনে নাও, বৈশিষ্ট্যটা কি বা ক্যারেক্টারিস্টিক্স গুলো কি। সদস্যদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক অবশ্যই থাকবে। মৌল প্রয়োজন সাধনের জন্য একটা সম্প্রদায় তৈরি হয়েছে, তাদের মধ্যে কিছু কিছু মৌল প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজনের জন্য রয়েছে। অবশ্যই একটা নির্দিষ্ট ভূখণ্ড দরকার, মানে একটা ভূখণ্ডের মধ্যেই তো তারা বসবাস করবে, এমন তো না যে হাওয়ায় বা বাতাসে ভেসে বেড়াচ্ছে, তা তো হবে না। তাহলে একটা ভূখণ্ড দরকার, তাহলে ভূখণ্ডের দরকার। পারস্পরিক সুবন্ধন দরকার, ভালো বন্ধন। আমার বিপদে তুমি দৌড়ে আসবে বা তোমার বিপদে আমি দৌড়ে যাব, এই যে একটা সুবন্ধন। সম্প্রদায় ছোট বা বড় হতেই পারে, এটা কোনো ব্যাপার নয়, কিন্তু ছোট বড় হতেই পারে, কোনো কোনো কিন্তু হয়। এটা হলো সম্প্রদায় এর বৈশিষ্ট্য বা কমিউনিটির বৈশিষ্ট্য। নেক্সট একটা যাই, যে সম্প্রদায়ের ভিত্তি কি। এই জায়গাটা থেকে ভীষণ পরীক্ষায় প্রশ্ন দেয় গো, ভীষণ। এবং আহ, একটু কনসেপ্টে ক্লিয়ার থাকলে দেখবে যে এখান থেকে যে প্রশ্নই দিক না কেন, যেমন বানিয়ে টেনিয়ে যা ইচ্ছে করুক না কেন, তুমি পারবেই পারবে। এবং মনের মধ্যে ভরসা রাখবে যে তুমি পারবে। তাই না, অন্যরা পারছে বা সেই পারছে, অমুক পারছে তমুক পারছে, সেটা দেখার একদমই দরকার নেই এই মুহূর্তে। তুমি পারবে, কারণ তুমি কিন্তু বেস্ট স্টাডিটা পাচ্ছ এখান থেকে। দেখো, স্থানগত বা আঞ্চলিক ভিত্তি। স্থানগত ব্যাপারটা বোঝো, মানে উম, এই যে বললাম একটা নির্দিষ্ট একটা স্থান হতে হবে, একটা স্থানের বাইরে তো হবে না। কোনো একটা একটা আমি ধরো আমি সাপোজ বললাম যে বাঁকুড়া, বাঁকুড়ার একটা জায়গা তো হতে হবে, তাই না? অন্য কোনো একটা ভেসে বেড়াচ্ছে সেরকম একটা জায়গা তো হলে হবে না, একটা নির্দিষ্ট জায়গা হতে হবে। তো এটা হলো একটা স্থানগত বা আঞ্চলিক একটা ভিত্তি। এবার দেখো, এরই মধ্যে একটা যেটা বোঝানোর চেষ্টা করি, এটা যে নির্দিষ্ট একটা ভূখণ্ডে বসবাসের ফলে কিন্তু স্থানগত ভিত্তি গড়ে ওঠে। মনোভাব বোধ, মনোভাব মানে এই একটু আগে বলছিলাম না যে একটা একটা উম, কি বলা যেতে পারে, একটা মনের একটা বোধ বা বা একটা একটা চেতনা, ঠিক আছে, যে আমাদের আমাদের এই এই একটা মানসিক ভাব রয়েছে বা মনোভাব রয়েছে, এই রকম একটা হয় কিন্তু খেয়াল করে দেখো। এবার এই মনোভাব বোধের মধ্যে তিনটে পার্ট আমরা পাই মূলত, সেটা হচ্ছে আমরা মনোভাব। কোনো কিছু হলে না তো দেখবে সব দৌড়ে তখন বলে আমরা না অমুক জনের লোক, এরকম দেখবে বহু সিনেমাতে দেখায়। আমরা না অমুক দাদা বা অমুক দিদির লোক, এরকম বলে দৌড়ে চলে আসে। আমাকে আমাকে ভয় ভয় পাওয়াচ্ছিস, আমি অমুক দাদা বা দিদির লোক, এরকম মানে আমরা বলে একটা একটা বোধ থাকে তাদের মধ্যে। আমরা,
একটা একটা একতা। আবার দেখবে নিজ ভূমিকা নিয়ে এক প্রকার মনোভাব থাকে। ধরে নাও যে হচ্ছে উম, ধরে নাও যে কি বলা যেতে পারে, আমার আমার আমি আমার কথা ছিলাম, ধরো তুমি অ্যাজ এ টিচার, তাহলে তোমার ভূমিকা হচ্ছে শিক্ষা দান করা, তাই না? তাহলে তুমি কিন্তু সেই ভূমিকায় কিন্তু তুমি সচেতন, তুমি কিন্তু তোমার সেই ভূমিকা কিন্তু সচেতন যে হ্যাঁ আমাকে এই ভূমিকাটা পালন করতে হবে বা আমি করছি। পাড়ার নাপিতের কাছে যাও, সে কিন্তু তার ভূমিকা সম্পর্কে সচেতন যে হ্যাঁ সে চুলদাড়িটা কাটবে, তার ভূমিকা সম্পর্কে সচেতন। নির্ভরতা, একে অপরের উপর আমরা ভীষণভাবে নির্ভর করে থাকি, ভীষণভাবে নির্ভর করে থাকি। আমি সাপোজ উদাহরণ দিতেই পারি যে হচ্ছে একটি মানুষ আরেকটি মানুষের উপর ভীষণভাবে নির্ভর করে থাকে, নির্ভর না করলে কিন্তু হয় না যে কোনো কাজের ক্ষেত্রে। সুতরাং নির্ভরতা একটা গুরুত্বপূর্ণ। এবার যেটা যেটা এই টপিকের মধ্যে গুরুত্বপূর্ণ, মঠ বা জেলখানা হলো সম্প্রদায়। কেন বলছি মঠ বা জেলখানা সম্প্রদায়? কারণ মঠ আর জেলখানা কিন্তু দেখো একটা একটা গণ্ডির মধ্যে রয়েছে, সেই গণ্ডির মধ্যেই তাদের সমস্ত বেসিক নিডগুলো তাদের প্রয়োজন হয়ে যা যা কিছু প্রয়োজন আছে সব সাধিত হচ্ছে, তাকে আর বাইরে যেতে হচ্ছে না। তাহলে আমরা কি আমাদের খেয়াল রাখতে হবে, এমন একটা জায়গা দেখবো, এমন একটা উদাহরণ পাচ্ছি, সেই উদাহরণের জন্য কি আমাকে বাইরে কোথাও যেতে হচ্ছে না, মঠ বা জেলখানার মধ্যে তার সমস্ত যা যা চাহিদা, সব চাহিদাই মিটছে। সুতরাং মঠ বা জেলখানা হচ্ছে সম্প্রদায়, কোনো বর্ণ বা জাতি কিন্তু সম্প্রদায় নয়। ধরো আমি বললাম যে হচ্ছে উম কি বলা যেতে পারে, ধরো ব্রাহ্মণ, ব্রাহ্মণ একটা জাতি, ঠিক আছে? এবার সেই জাতি ব্রাহ্মণ জাতির কিন্তু দেখবো অনেকেই আছে, চক্রবর্তী, ভট্টাচার্য, এরকম দেখবো অনেকেই কিন্তু ব্রাহ্মণ হয়। আমি নিজে ব্রাহ্মণ নই, তো এরকম অনেকেই ব্রাহ্মণ হয়, চক্রবর্তী, ভট্টাচার্য, এরকম অনেক সারনেম দিয়ে প্রচুর দেখবে এরকম হয়, গোস্বামী। তো তারা কিন্তু আমাদের পাড়াতেও আছে, তুমি খেয়াল করে দেখো তোমাদের পাড়াতেও ব্রাহ্মণ আছে, নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আবার বিদেশেও আছে। তো তারা কিন্তু তাদের কিন্তু সম্প্রদায় বলা যাবে না, তাদের একটা পরিবার হতে পারে, একটা ব্রাহ্মণ পরিবার, এরকম আমরা বলতেই পারি, কিন্তু তাদেরকে সম্প্রদায় বলতে পারবো না। আশা রাখি বোঝাতে পারলাম। আর একটা ব্যাপার, যাযাবরকেও কিন্তু আমরা কিন্তু সম্প্রদায় বলতে পারবো না আমাদের এলাকাতে। আমি দেখেছি ওই শীতকালের টাইমে বেদে আসে, বেদে মানে কি রকম বলতো, মানে ওই যারা সাপ টাপ ধরে ওরা করে সেই কৌটোর মধ্যে সাপ রেখে দেয়, ছোট ছোট সাপ এনে খুব ভয় দেখানোর জন্য কাছে নিয়ে চলে আসে, এনে সবাই কৌটোটা খুলে দেয়, দিয়ে ইশারা করে মানে ওর মধ্যে টাকা দেওয়ার জন্য। তো এরকম করে আর কি। তো এগুলো মানে দেখবে কলকাতার উম, ধারে টারে, ঠিক আছে, মানে রাস্তার ধারে টারে দেখবে হঠাৎ এসে ঘাঁটি বেঁধে বসলো, কিছুদিন থাকলো আবার চলে গেল। তো এই বেদেদের যে গোষ্ঠীটা রয়েছে, ওটা কিন্তু সম্প্রদায় বলবো না, কারণ কিন্তু ওরা দেখবে এক জায়গায় আছে আর কালকে নেই। কিন্তু সম্প্রদায় যে ব্যাপারটা এটা কিন্তু থাকবেই, ওখানেই থাকছে, পালাচ্ছে না, কোথাও যাচ্ছে না। তো এটা হলো সম্প্রদায়। নেক্সট হচ্ছে সংঘ সমিতি বা অ্যাসোসিয়েশন। সংঘ সমিতি কি বলতো? সংঘ সমিতি বলতে বোঝাচ্ছে এই যে প্রথমেই বললাম না একটা গণ্ডি টানো, এই গণ্ডিটা হচ্ছে বড় গণ্ডিটার সমাজ, তার ভেতরে রয়েছে সম্প্রদায়, সম্প্রদায়ের ভেতরে আর একটা গোল সার্কেল করো, যে গোল সার্কেলটা হচ্ছে সংঘ বা সমিতি। অর্থাৎ সংঘ সমিতি হলো সেটি যেটি সমাজের মধ্যে থাকবে এবং সম্প্রদায়ের মধ্যেও থাকছে, এমনটা না যে দুটির বাইরে বা কোনো একটির বাইরে, সেটা কিন্তু নয়। এবার দেখো, আহ, এটা সবসময় একটা বিশেষ স্বার্থকে সিদ্ধি করবার জন্য একটা সংঘ তৈরি হয়। কিন্তু পাড়ার দুর্গাপুজোর কমিটি, সেটা কিন্তু তৈরি হয়েছে ওই দুর্গাপুজোকে কেন্দ্র করেই, ওই স্বার্থটা সাধিত হবে। কিংবা দেখো পাড়ার কোনো একটা টুর্নামেন্ট হচ্ছে, টুর্নামেন্ট মানে বুঝবে না হয়তো, যে খেলাধুলো হয়, খেলাধুলোর টুর্নামেন্ট হচ্ছে, তো তার জন্য একটা একটা সমাধি তার জন্য একটা একটা সংঘ তৈরি হয়েছে একটা। ওকে। এবার গিসবার্ট, গিসবার্টের মতেও দেখো উনি বলছেন যে সংঘ সমিতি হলো এমন এক জনগোষ্ঠী যেখানে একটি বা কয়েকটি উদ্দেশ্য সাধনের জন্য সদস্যরা মিলিত হয়। যেমন ক্লাব, কোনো ধর্মীয় সংগঠন, কোচিং সেন্টার ইত্যাদি। দেখো এমন অনেক কোচিং সেন্টার আছে, বা আহ, ছিল, তোমরা দেখতে পাবে যে ছিল, বর্তমানে হয়তো নেই, এরকম দেখা যায়। এগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকে, আবার থাকে না। ওকে। আসলে কি বোঝাতে পারলাম? তো এটা হলো সংঘ বা সমিতি। আচ্ছা, এবার দেখো, এই জায়গাটা একটু বোঝানোর দরকার। আদিবাসী,
প্রত্যন্ত এলাকার গ্রাম্য সমাজ ও শিশুদের কাছে পরিবারটাই হলো সম্প্রদায়। এবার ওই যে আহ, সম্প্রদায়ের মধ্যে পরিবার রয়েছে, আবার সম্প্রদায়ের মধ্যে সংঘ সমিতিও রয়েছে। তাহলে আদিবাসী যে সকল মানুষ রয়েছে, তারা কিন্তু ওই ওই খেয়াল করে দেখবে ওই ওইটুকুর মধ্যেই তারা থাকে। তারা কিন্তু ওর বাইরে বেরোবে না। ওর বাইরে বেরোলে ওরা মরে যাবে, ওর ওইটুকুর মধ্যেই থাকবে কিন্তু। তাহলে ওইটা হলো ওদের সম্প্রদায়। প্রত্যন্ত এলাকার গ্রাম্য সমাজ যেটা রয়েছে, আমি এক্ষেত্রে উদাহরণ দিতে পারি। আমি বেশি গ্রামে যাইনি, কিন্তু আমি একটি ওয়েস্ট বেঙ্গলের একটি গ্রামে গেছি। সেখানে গিয়ে আমি গিয়েছি। যাওয়ার পর একজন বয়স্ক মানুষ এর সাথে কথা হচ্ছে। তিনি বললেন যে তিনি কখনোই কলকাতাই দেখেননি। আমি তাকে বললাম, আপনি কি যাননি কখনো কলকাতায়? বলছেন, "না, আমি কোনোদিন যাইনি, কারণ তার যাওয়ার প্রয়োজনই পড়েনি কলকাতায়, কারণ তার গ্রামটা এতটাই উন্নত, সবকিছু রয়েছে, অথচ গ্রাম সবকিছু রয়েছে, মানে এখানকার মতো পলিউটেড এলাকা নয়, কিন্তু সবকিছু আছে, সবকিছু, কোনো কিছুর প্রয়োজন নেই। মানে সে ডিম ভাত খাওয়ার জন্য কিন্তু কলকাতায় আসে না, এবং অনেকে অনেকে আসে আর কি, কিন্তু কখনোই আসেনি। সে গ্রামের মধ্যে সে বিশাল সুখী আছে, বিশাল আনন্দে আছে। তাই প্রত্যন্ত এলাকার গ্রাম্য সমাজটাও কিন্তু একটা সমাজ, যেখানে মানে মানে ওটা 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 একটা সম্প্রদায়। ওদের কিন্তু আসার প্রয়োজনই পড়েনি। আবার একটা একটা শিশুর কথা বলো। শিশুর কিন্তু তার কাছে তার পরিবার। একটা শিশু যখন তুমি ছোট ছিলে বা আমি যখন ছোট ছিলাম, আমাদের সব কিছু যাবতীয় যা কিছু হতো সব হাতের কাছে পেয়ে যেতাম। খাবারটাও সে খাইয়ে দিত। তাহলে সবকিছুই, আমার সমস্ত চাহিদাই কিন্তু আমার পরিবার মিটিয়ে দিচ্ছে। তাহলে যে ক্ষেত্রে দেখো আমার পরিবার সমস্ত চাহিদাই মিটিয়ে দিচ্ছে, তাহলে সেই পরিবারকে কেন আমি সম্প্রদায় বলবো না? তাহলে শিশুর কাছেও কিন্তু পরিবার হলো সম্প্রদায়। আর যারা বয়স্ক রয়েছে, বয়স্ক আমাদের মতো, আমাদের বাবা মায়েরা, তাদের কাছে কিন্তু পরিবার হচ্ছে সঙ্গ সমিতি। কেন সঙ্গ সমিতি? কারণ এই যে বয়স্ক মানুষরা, তাদের কিন্তু বাইরে বেরোতে হচ্ছে কাজের জন্য, সঙ্ঘ সমিতির বাইরের দিকে বেরোতে হচ্ছে। রাষ্ট্রের ক্ষেত্রেও তাই। রাষ্ট্র কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য রাষ্ট্র তৈরি হয়েছে, এমনি এমনি কিন্তু হয়নি। একটা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য অমুক রাষ্ট্র তমুক রাষ্ট্র নামও হয়েছে কিন্তু। তাই রাষ্ট্রও কিন্তু সংঘ সমিতি। চার্চ, ঠিক আছে, চার্চও কিন্তু সংঘ সমিতি। এটা একটা একটা কেন এটা সংঘ সমিতি হয়েছে? কারণ চার্চে কিন্তু ইয়ে কি বলা যায়, চার্চে যেমন হচ্ছে মানে ধর্মীয় অনুষ্ঠান করবার জন্য ওটা তৈরি হয়েছে। সিমিলারলি আর একটা কথা আমার এখানে লেখা উচিত ছিল, বিদ্যালয়। বিদ্যালয় কিন্তু বিদ্যা দেওয়ার জন্যও কিন্তু সেটা তৈরি হয়েছে। তার একটা নির্দিষ্ট একটা ছোট্ট একটা উদ্দেশ্য হতে পারে। আমি বিদ্যাটাকে ছোট করার চেষ্টা করছি না, আমি বোঝানোর জন্য বলছি যে একটা ছোট্ট একটা উদ্দেশ্য রয়েছে, সেটাকে সাধন করবার জন্য কিন্তু ওই 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 হলটা তৈরি হয়েছে, বা ওই ঘরটি তৈরি হয়েছে, ওই বিল্ডিংটা তৈরি হয়েছে। তাহলে ওটিও হলো কিন্তু সংঘ সমিতি। আশা রাখি আমি বোঝাতে পারলাম যে সংঘ সমিতি তাহলে কোন বিষয়গুলো হতে পারে, এবং সম্প্রদায় তাহলে কোন কোন বিষয়গুলো হতে পারে। আজকে অনেকখানি সময় হয়ে গেছে, আর বেশি সময় নেব না। আজকে কিন্তু এইটুকুই থাকুক। নেক্সট দিনকে বরং আর একটু বেশি আমি বোঝানোর চেষ্টা করবো। আর আমি এত কাজে ব্যস্ত বলো না, কেউ ফোন করলে হয়তো তার উপরে আমি রেগে যাচ্ছি, মানে এত হাইপার হয়ে যাচ্ছি, মানে এতটাই কাজে ব্যস্ত, মানে এত চাপ আমার, অফিসিয়াল কাজের এত চাপ, আমি পাগল পাগল হয়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা। যাই হোক, এতটুকু আমি আশা রাখছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এবং তোমরা বুঝেছো। যদি ভালো লাগে, তোমরা তো লাইক করোই আমি জানি, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর ভালো লাগলে একটা একটা কমেন্ট করে দিও যে হ্যাঁ দাদা ভালো লেগেছে, অথবা না লাগেনি বলে দিও। যা হোক, মুখের ওপর বলে দিও, আমি কিচ্ছুটি মনে করবো না। কখনো রাগে রেগেও যাই না অত সহজে। লোকে বলে আমি রাগী মানুষ, কিন্তু অতটা নয় যদিও। যাই হোক, তুমি বলে একটা কমেন্ট করে দিও। আজকে এই অবধি থাকুক, এবং এই ভিডিওটি দেখবার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, আর সবাই ভালো থেকো, সুস্থও থেকো। দেখা হবে আবারও খুব শীঘ্রই, হয়তো নেক্সট দিনকেই হয়তো দেখা হবে তোমাদের সাথে এই চ্যানেলের মধ্যে। নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ জানাই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড শেয়ার দিস চ্যানেল ফর আপকামিং এক্সাইটিং ভিডিওস। প্রেজেন্টার আমি। ধন্যবাদ।